আমার হাজবেন্ড যখন সৌদিতে যায় ওনার এমন একটা অবস্থা ছিল, উনি আমাকে ভিডিওতে দেখাইতো, বাথরুমে ঢুকতো, মানে বাথরুমের এই গেট দিয়ে ঢুকতো, যখন দেখতো যে পুলিশ আসছে অবৈধভাবে ধরার জন্য পিছনে গেট দিয়ে পলা যেত। তখন আমি নিজে স্টিল মানে ভিডিওতে ছিলাম। এগুলো দেখার পর আমিও আর থাকতে পারি না, আমি বলছি তুমি চলে আসো, যা আসে চলে আসো, দুজনে কষ্ট করে ঋণ শোধ করবো। আমরা সেম এজ ছিলাম, সেম ব্যাচ ছিলাম, এক স্কুলে পড়ছি, এক কলেজে পড়ছি। দেন যখন দেখছি যে দুই পরিবার এক হচ্ছে না, তারপর আমরা পলায় চলে গেছে। কেন বলতে তারা বাড়িওয়ালা ছিল, আমরা ভাড়াটিয়া ছিলাম, এটাই তাদের ইগো ছিল হয়তো। বিয়ের কিছুদিন পরে আমার বাবা মারা গেছে, আমাদের আর্থিক সম্পদ একদমই ছিল না, এটাই হচ্ছিল হয়তো তাদের মনের দুঃখটা আর কি। আমার শ্বশুর বাড়িতে যখন কাজের বুয়া ছিল, ওই কাজের বুয়াটাও না করে দিছে, আমি অ্যাজ লাইক বুয়া হিসেবে তাদের বাসায় ছিলাম, এটাও মনে করতে পারেন। এখন হয়তো টাকা হয়েছে, এখন আমি কিছু একটা করতে পারতেছি, এখন শ্বশুরের কাছে আমি মাথার রানী, এইটা দিয়ে আমার জীবনটা পরিবর্তন হয়েছে। এমন একটা সময় ছিল আমার বাচ্চার দুধ কেনার টাকা ছিল না, মানে নিয়ম ছিল আলু ভর্তা নাহলে ঢাল ভর্তা, ডালু ভর্তা নাহলে আলু ভর্তা, মানে আমার জীবনটা পরিবর্তন হয় আমার বিয়ের পরে। তো আমার শাশুড়ি হুট করে বলতেছে তোমাদের রুমটা আমরা ভাড়া দিয়ে দিব, তুমি কোনো কাজ করো না, তুমি আমাকে এত টাকা লসের মুখে নিয়ে আসছো, বোর জন্য তুমি বিদেশ থেকে বাংলাদেশে চলে আসছো, ঠিক আছে তুমি তোমার বউ নিয়ে থাকো। বিয়ে করে দেওয়ার পর আমার হাজবেন্ডও অনেক ট্রাই করছে জবের জন্য, আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে আমি খুব ছোট একটা জব পাই, ওইখানে আমার মানে বেতন ছিল 10,000 টাকা, কিন্তু আমার আসা যাওয়ার কস্টই ছিল প্রায় 5,000 টাকা। তো আমার ডিউটি ছিল সকাল 10টা থেকে রাত সন্ধ্যা 6টা পর্যন্ত। আমি কি করতাম, আটা রুটি নিয়ে যেতাম। কলিগরা ওরা বলতো যে আপু আপনি কেন রুটির মধ্যে চিনি মিশা নিয়ে আসছেন? আমি বলি ভাই আমি ডায়েট করি। ওরা এটাও ধরতো আপনি যে ডায়েট করেন, চিনিতে তো ডায়েট হয় না আপু, আর কত বুঝাবেন। ওইখানে একটা খুব ভালো একটা মেয়ে ছিল, ও প্রায় এসে আমাকে খাবার দিত। আমার দূর দেশে আমার ভাই এন্ড ভাবি দুজনের কথাই বলতেছি, সে আমাদের হেল্প করছে, সে আমারে একটা কোর্স দিছে, খরচ দিছে, যে অন্তরা কেউ জানবে না আমি তোমাকে এই টাকাটা দিলাম, তুমি এই টাকাটা দিয়ে তোমার ডেলিভারিটা অন্তত করো। তাদের ঋণ আমি কখনো ভুলতে পারবো না। আমার বাচ্চা যখন টাইফয়েড হয়েছে, বাসায় ট্রিটমেন্ট করা যাবে না, যেহেতু ওকে রগে সুই দিতে হবে। তো তখন আমি যাওয়ার সময় দেখি যে কোন এক মুরব্বী কাকা ভ্যানের মধ্যে এতটুকু পাতিলে ভাত আর খিচুড়ি আর ডিম। তো উনি বলতেছে ডিম খিচুড়ি 40 টাকা, ডিম খিচুড়ি 40 টাকা। ওই হসপিটাল থেকে বের হইতেছি, দেখতেছি হসপিটালের দারোয়ানরা আর হচ্ছে বুথের দারোয়ানরা বের হয়ে রাস্তায় বসে, উনি টুল ভ্যানের উপর টুল আছে, টুলটা নামাই দিয়ে ওনাদের খাওয়াইতেছে। তখন আমার মা ব্রেনে কাজ করছে একটা কিছু করি। প্রথমে আমি একটা ব্যান ভাড়া নিয়ে 100 টাকা, মা হচ্ছে গিয়ে 3000 টাকা দিছে আমাকে কোনোভাবে ম্যানেজ করে। ছোট ছোট পাতিল কিনছি, চামচ কিনছি, বল কিনছি, এগুলো কিনছি, আর একটা বাচ্চা ভাড়া নিছি। ওই বাচ্চাটা আমার কাছে এখনো আছে, ওই স্টাফ। ও বলতো ডিম খিচুড়ি আর মানুষ খাইতো, কিন্তু খাবারটা না শেষ হইতো না, আর ওদের সামনে যে আমার হাজবেন্ড খাবারটা শেষ করে আসতো। তো তখন আমি যখন দেখছি মিরপুরে ভাইরাল দোকান, ওরা বলছি যে কিছু করতে হবে না, তুমি জাস্ট ওইখানে যাওয়ার মতো ওইখানে একটা স্পেস নিয়ে দাও আমারে, বাকিটা আমি দেখতেছি, আমি নিজে দাঁড়াবো। অনেক মানুষ আসছে আইসা আমাকে বলতেছে মানে ওনাদের জুলুম, আপনি এখানে বিক্রি করতে পারবেন না। আমি বলছি না আমি এখানে বসবো, আপনাদের কোনো সমস্যা? আমার কোনো সমস্যা নেই। ময়লাগুলো আছে না, ওই ময়লাগুলো আমার দোকানের সামনে ফেলায় রেখা যেত, আমি আইসা 1 ঘন্টা ওটা পরিষ্কারই করতাম ভাই। আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, ওরা আমাকে সাহায্য করছে, ওদেরকে ভুলবো না, ওরা সাহায্য না করলে এখানে আমি এসে থাকতে পারতাম না। ওরা বলছে যে তুমি দোকান লাগাও, বাকিটা আমরা দেখবো। আজকে যে আমার এই দোকানটা দেখতেছেন না, আমার দোকানে আমার শ্বশুর নিজেই ছিল, আজকে সে নাই, আমার দোকানে ক্যাশে সে থাকে। আমি অর্জন করছি, আমার মা আমাকে বুদ্ধি দিল ব্যবসা জিনিসটা কি প্রতিযোগিতা, একজন যা বিক্রি করতেছে সেম জিনিস যদি তুমি বিক্রি করো তাহলে ওই বিক্রিটা তোমার হবে না। আমি আমার বুদ্ধি খাটে আমি 4 পদের ভর্তা করছি, খিচুড়ির সাথে আনলিমিটেড 4 পদের ভর্তা ফ্রি। মানে আমি ওই ব্যানারটা লাগানোর পর বিশ্বাস করবেন না ভাই, আমি সন্ধ্যাবেলা ওই ব্যানারটা জাস্ট দোকানের সামনে লাগাইছি, তার মধ্যেই মানে যেখানে আগে আসতো 5 জন ওইখানে আসে 20 জন। আলহামদুলিল্লাহ, অবশ্যই খুশি লাগছে। আমি আমার মারে ফোন দিছি, তখন আমার শাশুড়িও মানে আমার বাচ্চাকে দেখার জন্য আসতো আমার বাসায়, শাশুড়িকে ফোন দিয়ে জানাইছি মা জানেন আমার এরকম ভর্তার জন্য আজকে আমার কাস্টমার হয়েছে। আমার ভিতরে কোনো হিংসা রাখি নাই, বললাম না যে কপালে দুঃখ ছিল এজন্য শ্বশুর শাশুড়ির প্রতি কোনো রাগ ক্ষোভ নাই। এরকম করছি 1 সপ্তাহ। আমার দেখা দেখি ওই দোকানদারও কি করছে, ভর্তা উঠাইছে, যে ভাইরাল সে আমি 4 পদ, সে 5 পদ উঠাইছে। আমি তারপরে কি করলাম বিশ্বাস করেন, তখন ইলিশের সিজন ছিল, আমি একটা ইলিশ মাছ 800 টাকা দিয়ে কিনছি। আমি মাছ কিনে আনছি, আর দেখি মা নামাজ পড়ে, আমি বলতেছি যেন আমার মা শুনে, মা তুমি নামাজের মধ্যে একটু দোয়া করো না জানি ইলিশ মাছ দিয়ে আমার জীবনটা ঘুরে। আমি তখন এই কথা বলছি, ওই একটা ইলিশ মাছ কি করছি মেরিনেট করছি, 1 ঘন্টা রেখে আমি সন্ধ্যাবেলা দোকানে আসছি। তো বলতেছে তুমি এটা নিয়ে আসছো কেন? আবার একটা ছোট কড়াই নিয়ে আসছি, যে এটা দিয়ে আজকে দেখবো যে কাস্টমারের রেসপন্স কেমন। আমি আসছি 7টার দিকে, 11টা পর্যন্ত কোনো বিক্রি হয় নাই, যেহেতু কাস্টমার অর্ডার দিতেছে না, আমি মাছ ভাজবো কিভাবে। 11টার দিকে একটা ভাই মানে উনি আইসা জাস্ট বললো ওয়াও ইলিশ মাছ, প্রায় 11-12 জনের দল ছিল, মানে উনি জাস্ট বললো যে ফ্রেশ হবে। আমি বলছি হ্যাঁ ফ্রেশ হবে। বলতেছে আপনি একজন মেয়ে দেখে কিন্তু আমি আপনার কাছ থেকে খাইতেছি, যদি ইলিশ মাছ ফ্রেশ না হয় ইলিশ মাছের যে কয় টাকা বিল আপনি আমাকে দিয়ে দিবেন। আমি বলছি আপনি নিঃসন্দেহে খান, আপনার 1 বিন্দু পরিমাণও মনে হবে
যে আপনি খারাপ খাবার খাচ্ছেন। সিরিয়াসলি ভাই, ওনাদের গ্রুপটা পুরো মাছটা, ইলিশ মাছের মাথাটা পর্যন্ত কর্মরায় খাইছে, কাঁটাটা পর্যন্ত নিচে ফলায় নেই। ওইখান থেকে আমার দিন ঘুরছে। আমার এই দোকানটা ফার্স্ট অফ অল যারা ভিডিও করছে কোনো না কোনো ভাইয়ের মাধ্যমে, তাকে এখনো আমি সালাম করি। সে ভিডিও না করলে আজকে এখানে আসতে পারতাম না। আজকে আমার নাম হয়েছে ভাইরাল আপু, আমাকে সবাই ভাইরাল আপু বলে চিনে।